কেমন আছিস প্রাণ ভোমরা? তোকে ছাড়া কেমন করে ভালো থাকি বল। আতিয়া এবার ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, সেম টু ইউ প্রাণ ভোমরা, তোকে ছাড়া আমিও ভালো নেই রে। ফারিয়া এবার আতিয়াকে নিজের থেকে সারিয়ে সম্মুখে দাঁড় করিয়ে বলল, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কি? এটা যে তুই ভালো নেই তো কি? তো কি মানে? তোর কি এখন আর আমাকে লাগে? তোর জামাই হয়ে গেছে, তাহলে তুই ভালো থাকবি না কেন? ইস, যদি আমারও একটা জামাই হইতো। আতিয়া নাক মুখ খেচে বলল, দিলি তো হনুমান নির্জীব মানুষটার নাম বলে মুডের 12টা বাজিয়ে দিতে। ফারিয়া অবাক হয়ে বলল, কি বলছিস তুই এসব? যা ঠিক তাই বললাম। ফারিয়া এবার মুখে দুষ্ট হাসি নিয়ে আতিয়াকে বলল, কাল রাতে কি হয়েছিল জানো? আতিয়া ওইভাবে বলল, কিছু হওয়ার কথা ছিল নাকি? ফারিহা, আরে বুঝিস না কেন আমার কথা? আমি বলতে চাচ্ছি না, কাল তো তোদের বাসর রাত ছিল। ফারিয়াকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে আতিয়া ওয়াক ওয়াক শুরু করলো। ফারিয়া তাড়াতাড়ি আতিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হলো, এমন করছিস কেন? তার মানে কি প্রথম রাতে? আতিয়া তাড়াতাড়ি ফারিয়ার কথা কেড়ে নিয়ে 2 হাত জোর করে বলল, চুপ যা বোন, চুপ যা। কিসের সাথে কি মিলাচ্ছিস? ওই হনুমান নির্জীব মানুষটার সাথে বাসর? ওয়াক, আমি বমি এসেই গেছে তোর কথা শুনে। আর তুই ছি? আতিয়া অবাক হয়ে বলল, তার মানে কাল রাতে কিছুই হয়নি? আতিয়া বলল, ওই শালা হনুমান নির্জীব মানুষটার সাথে কি হবে আবার? ফারিয়া বিরক্তিকর কণ্ঠে বলল, কি কখন থেকে নির্জীব মানুষ বলছিস? তো কি বলবো? ওই বেটা আস্ত একটা নির্জীব মানুষ। প্রথম দেখাই কিভাবে না আমাকে থাপ্পড় মারলো? থাপ্পড় মারলো মানে? তোদের কি আগেও দেখা হয়েছে? তা হয়নি, একবার না 3বার, বারবার। আর কালকে রাতে আর এখন সকালে নিয়ে মোট 5বার দেখা হলো। আর এখন তো প্রতিনিয়ত দেখা হবে। তুই যে বললি জিজুকে নাকি এখনও দেখিসনি, তাহলে কিভাবে কি আরে মনে আছে তোর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, অপমান করেছিল। আতিয়ার কথায় ফারিয়ে একটু মনে করার মতো করে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। আবার সেই দিন আমাদের স্কুলে এসেছিলি। হুম, তো ওর সাথে তোর সম্পর্ক কি? আরে ওই হনুমান নির্জীব মানুষটাই আমার হাজব্যান্ড, 3 কবুল বলা স্বামী। আতিয়ার কথা শুনে ফারিয়া অবাক হয়ে বলল, লাইক সিরিয়াসলি, ওই হ্যান্ডসাম ড্রেসিং লুকওয়ালা হট ছেলে তোর হাজব্যান্ড? ফারিয়ার কথায় আতিয়া ফারিয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি বললি তুই? ওই হনুমান নির্জীব মানুষটাকে ওই হ্যান্ডসাম, তারপর ড্রেসিং লুক, তারপর আর কি যেন হট? সত্যি কথা বল, তুই তো কি আমার বান্ধবী? ফারিয়া আতিয়ার কাঁধে এক হাত রেখে বলল, অবশ্যই, শুধু বান্ধবী না, বেস্ট ফ্রেন্ড। আর ওই হাজব্যান্ড বয়টার একটা মাত্র কিউট শালি। আর কিছু জানবি? যা তোর ওই হাজব্যান্ডের কাছে। যাব, আজ না কালকে। গিয়ে আমাকে উদ্ধার করবেন ম্যাম। আতিয়া ও ফারিয়াদের কথার মধ্যেই স্কুল ঘন্টা পড়ে গেল। তাই ওরা কথা বন্ধ করে ক্লাসের রুমে চলে গেল। কুত্তার বাচ্চা, তুই কি মনে করেছিস আমার আগোচরে আমার পরিবারের মানুষকে অ্যাটাক করবি? এত বড় কলিজা তোর! একবারও মনে হয়নি যে এএফ যদি শোনে এই খবর তাহলে কি হবে তোর? কথাগুলো এএফ সামনে থাকা এক ব্যক্তিকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় তার গলা 2 হাতে চেপে ধরে বলল। এত জোরে গলা চেপে ধরায় লোকটি শ্বাস নিতে পারছে না, অনবরত কাশি হচ্ছে। এএফ আগে একেবারে হিতানিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন দেখল লোকটা আর বাঁচবে না এমন পর্যায়ে, তখনই গলা থেকে হাত নামিয়ে নিল। লোকটি ছাড়া পেতে ঘন ঘন নিঃশ্বাস নিল আর অনবরত কাশতে লাগলো। এএফ নিজের রাগ সংবরণ করার জন্য 2 হাত মুষ্টিবদ্ধ করে 2 চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। তারপর চোখ খুলে লোকটির কাছে গেল। এএফ লোকটির চুলের মুঠি এক হাতে ধরে গর্জে উঠে বলল, বল জানোয়ার, আমার পরিবারের ক্ষতি করতে কে বলেছে তোকে? আর এই কাজের জন্য কত টাকা পেয়েছিস? এএফের কথাই লোকটি কিটকিট করে হেসে বলল, তুই কি মনে করেছিস আমাকে কিডন্যাপ করে এনে টর্চার করলে আমি সব বলে দেব? বোকা!
এএফ হা হা করে। লোকটির এমন কথা যেন এএফ এর রাগে ঘি ঢালার মতো ছিল। ওহ, এবার ওর অ্যাসিস্ট্যান্ট আরিফকে ডাক দিল। আরিফ, আরিফ। এএফ এর ডাক শোনা মাত্রই বাইরে থেকে রুমের ভিতরে ঢুকে প্রবেশ করলো আরিফ। তারপর এএফ এর কাছে গিয়ে বলল, জি ভাই। এএফ বলল, এই লোক মুখ খুলতে প্রস্তুত না, আর খুলবেও না, তাই শাস্তিটা পেয়ে যাক। একে উলঙ্গ কর, তারপর উল্টো ঝুলিয়ে রাখ, আর কড়াই করে গরম পানি কর। সেই করার উত্তপ্ত গরম পানিতে অ্যাসিড মিশ্রণ করে তারপর এই জানোয়ারের বাচ্চাকে তার মধ্যে দিয়ে দিবি। নাও টাইম স্টার্ট। কথাগুলো বলেই এএফ রুম থেকে বেরিয়ে গেল, আর আরিফ এএফের বলে যাওয়া কাজগুলো শুরু করে দিল। প্রায় 10 মিনিট পর লোকটির চিৎকার এএফের কানে আসলো। সেই মরণ যন্ত্রণার চিৎকার শুনে পুরনো এই পরিত্যক্ত বাড়িটা যেন কেঁপে উঠল। সাথে জঙ্গলের পশু পাখিগুলো এখানে সেখানে ছুটতে লাগলো। আর এএফ তার মরণ চিৎকার শুনে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তারপর নিচের গাড়িতে উঠে বসলো। কাজ শেষ করে আরিফও বাড়ি থেকে বেরিয়ে এসে এএফের গাড়িতে উঠে পড়ল, আর সঙ্গে সঙ্গে গাড়ির অজানা গন্তব্যে চলে গেল। রাত 12টার ঊর্ধ্বে। এমন সময় কেউ জেগে নেই, সবাই গভীর ঘুমে মন্তব্য। রাস্তা থেকে থেকে কিছু পাগলা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে বেড়াচ্ছে। এই নিস্তব্ধ রাতে কুকুরের এমন আওয়াজ খুবই ভয়ঙ্কর শোনা যাচ্ছে। ঠিক ঘড়ির কাঁটা রাত 2:11। ঘরে পৌঁছাতে আবরার বাসায় ঢুকলো। তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় কোনো সমস্যা হয়নি। সারাদিনের ক্লান্তি ভরা দেহ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল নিজের রুমের উদ্দেশ্যে। আবরার নিজের রুমের সামনে এসে পাসওয়ার্ড টাইপ করে রুমের দরজা খুলল। তারপর রুমের ভিতরে ঢুকে গেল। আবরার রুমে ঢুকে কোনো রূপ লাইট অন করলে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রচুর ক্লান্তি লাগছে, এখন শাওয়ার না নিলে হবে না। আবরার প্রায় 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। পরনে তার সাদা টি শার্ট আর ট্রাউজার পরিহিত। আবরার নিজের ফোনটি টেবিল থেকে নিয়ে দেখলো রাত 2:34 বাজে। আবরার আর কোনো কিছু না ভেবে বেডে চলে গেল একটু ঘুমানোর উদ্দেশ্যে। আবরার বেডে গিয়ে শুয়ে পড়ল। আবরার বেডে শুতেই একটা মিষ্টি গন্ধ তার নাকে আসলো। আবরার 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গন্ধটা নিল। আবরারের চোখে লেগে আসছে, ঘুমে হাজারো ঘুম এসে ভারী করেছে তার চোখের পাতায়। তাই আর এই মিষ্টি গন্ধটার উৎস না খুঁজে ঘুমানোর প্রস্তুত নিল। আবরার নিজের পাশে হাত ঘুরিয়ে কোলবালিশ খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। আবরার কোলবালিশটা একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আবরার ঘুমের ঘরেই দেখল কোলবালিশটা তা অতিরিক্ত নরম, তাও এত পরিমাণ ঘুম চোখে পাতায় না, আর চোখ তুলে দেখতে পারছিল না। ওইভাবে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। চারিদিকে সুমধুর কণ্ঠে অজানান ভেসে আসছে। আতিয়ার ঘুম হালকা হয়ে গেল। আতিয়া এইবার আরামরা ভাঙতে গিয়ে দেখল ওর উপর কেউ তার সমস্ত ভার ছেড়ে দিয়েছে। আতিয়া কপাল কুঁচকে ফেলল। যে কে তার উপর এমন শরীরের সব ভার ছেড়ে দিছে? আতিয়া এবার নিজের হাত দিয়ে হাতিয়ে হাতিয়ে দেখতে লাগলো। আতিয়া হাতিয়ে হাতিয়ে দেখতে পেল কারোর প্রস্ত বুক। আতিয়া নিজের হাত আবারও হাতড়ালো। তখন তার হাত গিয়ে ঠেকলো কারোর মুখে। আতিয়ার মুখে হাত বোলাতেই লাগলো। এইবার করার মধ্যে আতিয়ার নাকে সুগন্ধি ভেসে আসলো। আতিয়ার এই সুগন্ধিটা ভীষণ ভালো লাগলো, কিন্তু হুট করে মাথায় একটা প্রশ্ন চারা দিয়ে উঠল। এটা কে যে আমাকে এইভাবে বুকের মধ্যে আস্তপৃষ্ঠে জড়িয়ে রেখেছে? আতিয়া এবার অনেক কষ্ট এই ব্যক্তিটির হাত ও পা নিজের শরীরের উপর থেকে সরালো। তারপর উঠে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল, যেন বিশ্ব জয় করে এসে কষ্ট হয়ে গেছে। আতিয়া এইবার তাড়াতাড়ি বেড থেকে নেমে রুমের লাইট অন করলো। তাতে পুরো রুম আলোকিত হয়ে গেল। আতিয়া এই আলো নিয়ে বেডে তাকিয়ে যা দেখে তাতে সে ভীষণ অবাক হয়ে যায়। অবাক হওয়ার মধ্যেই অপিষ্ট সুরে মুখ দিয়ে আওড়ালো, নির্জীব মানুষ। মুখের কথাটা মাথায় গেঁথে যেতেই আতিয়ার মুখে হাত দিয়ে বলল, আল্লাহ, সারা রাত এই নির্জীব মানুষ আমাকে কোলবালিশের মতো বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। আমার সব শেষ হয়ে গেল রে। এই হনুমান নির্জীব মানুষটা আমার সব শেষ করে দিল বলে ন্যাকা কান্না জুটতে লাগলো।
আতিয়ার কান্নার আওয়াজ আবরারের কানে আসতে আবরারের ঘুম ভেঙে গেল। সে কান্নার উৎস খুঁজে দেখল আতিয়া বেড থেকে একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে। আবরার কপাল কুঁচকে আতিয়াকে ধমক দিয়ে বলল, হেই স্টুপিড রিল, স্টপ ক্রিপ। আবরার এর ধমক শুনে আতিয়া ন্যাকা কান্না বন্ধ করল। আবরার এবার আতিয়াকে বলল, সকাল সকাল ন্যাকা কান্নার জোড়ার মানে কি? আতিয়া হাই হতাশ করে করতে ন্যাকা কান্না অভিনয় করে বলল, আপনি আমার সব শেষ করে দিয়েছেন। আতিয়ার কথা মানে আবরার কিছুই বুঝতে পারল না, তাই ভ্রু কুঁচকে না বোঝার মতো করে বলল, সব শেষ করলাম মানে? আতিয়া আবারও ন্যাকা কান্নার স্বরে বলল, আপনি আমাকে কলঙ্কিত করে দিয়েছেন, এই মুখ আমি কিভাবে দেখাবো? বলে আবারও ন্যাকা কান্না জোরালো। আর এইদিকে আবরার অবাক হয়ে বলল, এই মেয়ে, তুমি কি বললে? আমি তোমাকে কলঙ্কিত করেছি? হাউ ফানি! তুমি যা বলছো ভেবে চিনতে বলছো নাকি অভিনয় করছো আমার সাথে? আতিয়া আবরারের কথায় প্রতিবাদ জানিয়ে বলল, না না, আমি ঠিকই বলছি, আপনি কলঙ্কিত করেছেন। আবরারের ধমকের সুরে বলল, স্টপ! কি যাতা বলছো? কিভাবে কলঙ্কিত করলাম আমি? এই যে সারা রাত আপনি আমাকে আস্ত পৃষ্ঠে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, এতেই আমি কলঙ্কিত হয়ে গেছি। আতিয়ার এমন কথা শুনে আবরার কিছু সময় চুপ হয়ে গেল। তারপর আতিয়াকে সেইভাবে বলল, জড়িয়ে ধরলে কলঙ্কিত হয়ে যায়। আবরারের এমন বোকা কথায় আতিয়াও সায় জানালো মাথা উপর নিচ করে। আতিয়াকে সম্মতি দিতে দেখে এইবার যেন আবরার রেগে গেল। আতিয়াকে ঝাড়ি মেরে বলল, কোত্থেকে এই সব শিখেছো তুমি? আর তুমি আমার বেডে শুয়েছিলে কেন? তোমাকে বলেছিলাম তোমাকে যে আমি বেড শেয়ার করি না। তাহলে? আতিয়া এইবার আমতা আমতা করে বলল, আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, দেখলাম আপনি এখনও বাসায় আসছেন না, তাই আমি বেডে গিয়ে শুয়েছিলাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আবরার, স্টুপিড গ্রিল, আর কোনো দিন যেন আমার বেডে তোমাকে ঘুমাতে না দেখি। যদি দেখি তাহলে খুন করে ফেলব। এই বলে আবরার আবারও গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। আতিয়া আবারও ন্যাকা কান্না করতে করতে বলল, এখন আমার কি হবে? আমি আমার এই মুখ কীভাবে দেখাবো? আতিয়ার এমন কথা শুনে আবরার আতিয়ার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, মুখে মাস্ক লাগিয়ে ঘোর, তাহলে কেউ দেখতে পাবে না। আর একটা শব্দ যদি বেরিয়েছে মুখ থেকে তাহলে মুখ সেলাই করে দেব। আবরারের এমন শান্ত হুমকি হতে হয়তো কাজ হয়েছে। আতিয়া চুপ করে গেল। বলা যায় না, এই নির্জীব মানুষটা সত্যি সত্যি যদি ওর মুখটা সেলাই করে দেয় তাহলে কিভাবে কথা বলবে? কিন্তু মনে মনে ঠিকই আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। আতিয়া আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। একেবারে উজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আতিয়া। তারপর জায়নামাজে দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করলো। সালাত শেষ করে আতিয়া স্কুলের পড়া করতে লাগলো।